মাকু উপন্যাসে আমরা এখনো পর্যন্ত যতটা পড়েছি তাতে আমরা কি দেখলাম? যেটা দেখলাম যে এখন আম্মা সুপুরি কাটার জাতি দিয়ে নারকেলগুলো কুচি কুচি করে কাটতে বসেছে, আর সোনা টিয়া কাছাকাছি আছে। সোনা একবার চুপি চুপি 3 পায়া টুলটা এনে আলমারির পুতুল পাড়ার চেষ্টা করবে এরকম ভাবছিল, কিন্তু ঠাম্মার চোখে পড়ে যেতেই টুলটা ঠাম্মা কেড়ে নিয়েছে। কি এটা মনে পড়ছে না আমাদের? টিয়া বসে আছে সামনে, এবারে নারকেল কুচি হচ্ছে, যেটা কালকে বলছিলাম লোভ হচ্ছে। তো লোভ হতেই টিয়া এক মুঠো নারকেল কুচো তুলে নিতেই আম্মা আরও রেগে গেল। নিও না বলছি, এক কুচি নিয়েছো তো তোমাদের মামনিকে বলে কেমন বকুনিটা খাওয়াই দেখো, এইসব তোমাদের জন্য নয়। তখন সোনা বলল, তাহলে কাদের জন্য? বাপি মামনি তো মিষ্টি খায় না। তখন ঠাম্মা বলল, বাপি মামনি না খেলে কি হবে, আরও খাবার লোক আসছে গো। পিসি মিষ্টি খায়, পিসে খায়, ওদের খোকাও খায়। এখন সরো দেখি না, আমাকে কাজ করতে দাও। নারকেল চিড়ে হবে, ইচামুড়ো হবে, ক্ষীর ঘন করব। নারকেল চিড়ে হবে। নারকেল চিড়ে জানিস? আমি দেখেছিলাম সেদিন ওই বড়জোড়া থেকে আসার পথে একটা রাস্তায় একটা মিষ্টি, সে মিষ্টিটার পুরো গাটা যেন চিড়ে লেগে আছে। তো আমি বললাম, এটা কী মিষ্টি আর এগুলো কী লেগে আছে গায়ে? বললো, এগুলো নারকেল লেগে আছে, এটা নারকেলের মিষ্টি। তো ওই নারকেলগুলোকে একবারে চিড়ের মতো সরু সরু পাতলা ফালি করে পরে সেইগুলো দিয়েই মিষ্টি বানানো হয়। তো এই যে ফালিগুলো, এগুলো হচ্ছে তোমার নারকেল চিড়ে। ইচামুড়ো কী জিনিস আমি জানি না, আর ক্ষীর কী জিনিস এটা জানি, যেটাকে আমরা বলি চাঁছি, ঠিক আছে, সেটাকে বলে ক্ষীর। আবার আমাদের এদিকে আমি ছোটোবেলায় ঠাকুমার মুখে শুনেছি পায়েসকেও বলা হতো ক্ষীর। তোমরা শুনেছো কি তোমাদের কারো বাড়িতে? আমাদের এদিকে পায়েসটাকেও ক্ষীর বলা হয়। তাহলে ক্ষীর দুটো অর্থ হতে পারে, এক হচ্ছে চাঁছি আর এক অর্থ হচ্ছে ঘন পায়েস। তো এবারে বলো, টিয়া আর সোনার কেমন লাগবে? একে তো ওদেরকে খেলনায় হাত দিতে দেয়নি, এরপর আবার দুটি নারকেল নিচ্ছে, তাতেও আপত্তি। তারপর আবার তাদেরকে শোনাচ্ছে যে পিসিমা, পিসেমশাই এবং ওদের খোকার জন্য মিষ্টি হবে, এবং সেই মিষ্টিগুলোর নামগুলোও করছে। এবার এদের রাগ হয় কি না? সোনা বলল, বেশ, ওদের খাওয়াও, আমরা চাই না, আমাদের খাওয়াতে হবে না, ওদেরকেই খাওয়াও। টিয়া বলল, আমরা পুঁটলি নিয়ে কালিয়ার বনে চলে যাচ্ছি। আমার পুঁটলিতে মামনির পুরনো পাউডারটা নিয়েছি। সোনা বলল, চুপ বোকা, কি নিয়েছিস না নিয়ে এগুলো বলতে আছে নাকি, একদম চুপ। মানে সোনা টিয়ার মধ্যে একটা নিজেদের মধ্যে ষড়যন্ত্র হয়ে আছে। তো সেটা লোকের কাছে, টিয়া তো বাচ্চা, ও মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে সোনা বলছে, চুপ বোকা, বলতে নেই সব। যখন ওরা বলেছে যে আমরা কালিয়ার বনে চলে যাচ্ছি, তখন অবাক হয়ে গেছে ঠাম্মা। আম্মার কালো সুতো বাঁধা স্টিল ফ্রেমের চশমাটা নাকের উপরে নেমে এল। অবাক হয়ে গেছে এই দুটো বাচ্চার সাহসের কথা শুনে। কারণ আম্মা কি জানে যে কালিয়ার বনে ভয়ঙ্কর আছে, ওখানে গেলে কেউ ফেরে না,
সেই পিসেমশাই খেয়েছিল, কী অবস্থা হয়েছিল। আবার আরেকজন ওদের আয়ার যে ছোটো ভাইটা, তোতার আয়া পানুয়া, সে যে গেছে তো গেছেই, 15 বছর ফিরতে পারেনি। তবে এত সব কথা বলার পরেও এই ছোট ছোট ছানা দুটো, হ্যাঁ, এরা কালিয়ার বনে যাবে বলছে। অবাক হয়ে গেছে, এত অবাক হয়ে গেছে যে আমার চশমাটা নাকের ডগায় এরকম নেমে চলে এসেছে। তো সেটাকে উপরে তুলে সে বলল, তাই যাও 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 কালিয়ার বন যাও, তো কাজের সময় জ্বালিও না, যাও না দুটিতে, মজাটা বোঝো গিয়ে, বনে গেলে বুঝতে পারবে মজাটা। সোনাটিয়া ঠাম্মার কথা শুনে হাসতে লাগলো। কি ভয় দেখাচ্ছ? বাপি বলেছে বাঘ ভাগ নেই জঙ্গলে, সাহেব শিকারীরা কবে মেরে শেষ করে দিয়েছে। একটা সময় আমাদের দেশেও শিকার একটা বিরাট আনন্দের জিনিস ছিল, বীরত্বের জিনিস হিসেবে ধরা হতো। প্রাচীনকালে রাজারা মৃগয়া করতে যেত, আমরা শুনেছি তো। সেরকম ইংরেজ আমলে ইংরেজ সাহেবরা ওই শখ করে শিকার করতে যেত, এবং বাঘ মারা একটা বিরাট কৃতিত্বের ব্যাপার। তো সেই সময় এত বেশি শিকার করা হতো যে আস্তে আস্তে দেখা গেল বহু বন্যপ্রাণীর সংখ্যা কমতে কমতে একেবারে প্রায় শেষ হওয়ার মুখে। পরবর্তীকালে অনেক পরে আমাদের মানুষের মধ্যে চেতনা এলো যে বন এবং বন্যপ্রাণী রক্ষা করা দরকার। তখন বিভিন্ন দেশে আইন করে পশু পাখি মারা বন্ধ করা হলো। ঠিক আছে, এখন তুমি যদি একটা বাঁদরকে মারো তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে কেস হবে। এমনকি আইন এরকমও আছে, তুমি যদি রাস্তার কুকুরকে অকারণে ঠ্যাঙাও এবং সেটা যদি কেউ থানায় কেস করে তাহলে তোমার শাস্তি হতে পারে। মানে আজকের দিনে মানুষ বুঝতে শিখেছে যে মানুষ এবং সমস্ত জীবজন্তু এরা হচ্ছে ভাই ভাই, কারণ আমরা সবাই প্রকৃতির সন্তান। কিন্তু একটা সময় তো এরকম ছিল না। তো সেই ইংরেজ আমলে সাহেবরা শিকার করত, তো শিকার করে করে বহু পশু পাখি শেষ হয়ে গেছে। সোনাটিয়া বলছে ওরা ওর বাপির মুখে শুনেছে যে আর কালিয়ার জঙ্গলে বাঘ বলে কিছু নেই, যা ছিল ওই ইংরেজ আমলে শিকারীরা মেরে শেষ করে দিয়েছে, সাহেব শিকারীরা। টিয়া বলল, খালি এই বড় বড় লাল নীল বেগনি প্রজাপতিরা আর কাঠঠোকরা পাখি আছে, তারা ঝুঁটি মাথা নিচের দিকে করে গাছের গায়ে গর্ত খোঁড়ে। খুব সুন্দর ছবি একটা আমি পেয়েছি, এখানে দেয়া যাচ্ছে না, আমি ভিডিও শেষে তোমাদের ওই ছবিগুলো দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ঠাম্মা আম্মা, আমি বারবার ঠাম্মা বলে ফেলছি কারণ সম্পর্কতে তো ঠাম্মাই হচ্ছে প্রায় এক রকমের বাবার দাইমা, তো সেই হিসাবে ঠাম্মাই হচ্ছে। তো মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু পরীক্ষার খাতায় লিখবে না, আম্মাই লিখতে হবে। তো আম্মা এদেরকে যতই ভয় দেখাক এরা কিন্তু ভয় করে না, কারণ এরা জেনে গেছে কালিয়ার জঙ্গলে কি আছে। আর কত সুন্দর দৃশ্য বলো, এই যে বড় বড় লাল নীল বেগনি প্রজাপতিরা ঘুরে বেড়াচ্ছে, ভাবো কেমন লাগবে দেখতে। তুমি ওখানটায় আছো, এরকম সুন্দর সুন্দর প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, দেখতে কেমন লাগবে? ভয় পাবো না আমাদের আনন্দ হবে? আনন্দ হবে। তারপর যে কাঠঠোকরা পাখি আছে, ঝুঁটি, কাঠঠোকরার মাথায় ঝুঁটি, আমরা পড়েছি কাকাতুয়ার মাথায় ঝুঁটি, খেকশিয়ালি পালায় ঝুঁটি, কিন্তু কাঠঠোকরারও মাথায় ঝুঁটি আছে। আর সে অদ্ভুত ব্যাপার, নিচের দিকে মাথা করে কাঠে ঠক ঠক করে ঠোকরায় আর গর্ত করে। তোমরা দেখেছো কি না জানি না, এখন তো কাঠঠোকরা এদিকে তো দেখতে পাই না, আছে না? হ্যাঁ, অনেক সময় ওরা বসে পড়ে উপর দিকে, মানে সোজা হয়ে বসে পড়ে ঠক ঠক করে গাছে খোদাই করে, অথবা নিচ দিকে মাথাটা করে ঠক ঠক করে
গাছে ঠোকরায়, তো কাঠে ঠোকরায় বলে এদের নাম হচ্ছে কাঠঠোকরা। তো সোনা টিয়া জানে। এইবারে ওরা দুজনে পেছনের বারান্দার জালের দরজা খুলে বাইরে যেই না পা দিয়েছে অমনি আম্মা চেঁচাতে লাগলো, ভালো হবে না বলছি সোনা টিয়া। আম্মা ভাবতেই পারেনি যে এত বলার পরেও ওরা পালাবে কালিয়ার জঙ্গল। প্রথমে একটু ভয় দেখাচ্ছিল, যখন শুনছে না তখন এবার রেগে গেছে, ভালো হবে না বলছি সোনা টিয়া। এমন দুষ্টু মেয়েও তো জন্মে দেখিনি, মেয়ে দুটো বেশ দুষ্টু, তো জীবনে কখনো এমন দুষ্টু মেয়ে দেখিনি। আরে নিজের পিসির খোকা আসছে বলে হিংসায় জ্বলে পুড়ে খাক হলো। আরে কে আসছে? তোদেরই তো নিজেদের পিসির ছেলে আসছে, তাকে এত হিংসা। এখনো বলছে যেও না, বলছি একদম যাবে না। আম্মা চশমাটা এবার সত্যি নাক থেকে খসে মাটিতে পড়ে গেল। কেন? আগের বারে তো অবাক হয়ে গেছিল, তার জন্য চশমাটা নাকের ডোকায় নেমে এসেছিল। এবার কি হচ্ছে, মানে এদের স্পর্ধা দেখে, এদের সাহস দেখে, এদের ধৃষ্টতা দেখে এত অবাক হয়ে গেছে যে তার সঙ্গে রাগও যুক্ত হয়ে গেছে। তাহলে রেগে মেগে আম্মা একেবারে একসা। তার ফলে কি হয়েছে, তার চশমা খুলে একেবারে নিচে পড়ে গেল। তো আম্মা সেটাকে না কুড়িয়েই চেঁচাতে লাগলো, বেশি বাড়াবাড়ি করো না সোনা টিয়া। জঙ্গলে বাঘ না থাকতে পারে, বাঘ আর এমন কি তাকে গুলি করে মেরে ফেলা যায়। বাঘটা বিরাট কিছু ভয়ের বিষয় নয়, তাকে গুলি করে মেরে ফেলা যায়। তো সে বাঘ আছে কি না আছে সেটা বিষয় নয়, বাঘ না হয় নাই থাকলো, কিন্তু কালিয়ার বনের যে ভয়ঙ্কর, তার গা থেকে গুলি ঠিকরে পড়ে, এ অনেকে নিজের চোখে দেখা। কালিয়ার বনের ভয়ঙ্কর মানে সে ভয়ঙ্কর যে দেও, ঠিক আছে, দেবতা হতে পারে, অপদেবতা হতে পারে, যা খুশি হতে পারে, সেটা কি এটা কেউ জানে না। কিন্তু ওই যে পিসে মশাই চুলকানি, ওনার জন্যে, পানুয়ার হারিয়ে যাওয়া, ওনার জন্য। সে এমন জিনিস অনেকে দেখেছে নিজের চোখে যে তাকে গুলি করলে তার গা দিয়ে গুলি ঠিকরে বেরিয়ে যায়, গুলি তাকে ভেদ করতে পারে না। তা তো বাঘের চেয়েও ভয়ঙ্কর। এটা আমার ধারণা আম্মা নিজেও বিশ্বাস করে, আম্মার মনের মধ্যে এই কুসংস্কারটা আছে। ফলে আম্মা প্রচণ্ড ভয় খেয়ে গেছে যে সোনা টিয়া কালিয়ার বনে যাবে, তার মানে এই দুটো মেয়ে গেল, এটা আম্মা প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তো আম্মা যাই বলুক না কেন, জালের দরজার বাইরে থেকে সোনা টিয়া হি হি করে হাসতে লাগলো। আম্মা যত রাগছে এরা তত মজা পাচ্ছে। এরা দুজন হি হি করে হাসছে, বলছে যাওগে যাওগে, ওই পিসির খোকাকে ওইসব গাঁজাখুরি গল্প বলো, আমরা স্কুলে ভর্তি হয়েছি, আমরা ভয় পাই না। এই বলে সোনা টিয়া খিড়কির দোরের খিল খুলে ফেলল। গাঁজাখুরি গল্প মানে কি? আলতু ফালতু কথা, আজগুবি কথাবার্তা, যেগুলোর কোনো যুক্তি নেই। মানে গাঁজা একটা ভয়ানক নেশা। গাঁজা খেলে দেখবে তুমি স্থির আছো, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে, ঠিক আছে, মানে যত অদ্ভুত অদ্ভুত সব জিনিস সব দেখতে পায়। তো এবার তারা যখন গল্প করে, সেই গল্পগুলো কেমন হয়? অবাস্তব গল্প হয়। এই জন্যে অবাস্তব কথাবার্তাগুলোকে আলংকারিক অর্থে গাঁজাখুরি কথা বলা হয়। গাঁজাখুরি কথা বলার আর জায়গা পাস নেই, তার মানে একবারে পিওর মিথ্যা কথা, উল্টো পাল্টা কাল্পনিক কথাবার্তা। তো বললো ওইসব গাঁজাখুরি কথা, ওই যে পিসির ছেলে আসছে না, ওকে শোনা। আমাদেরকে শুনিয়ে কাজ হবে না কেন? কারণ আমরা স্কুলে ভর্তি হয়েছি, আমাদের মনের মধ্যে ওইসব অন্ধবিশ্বাস নেই, তাই আমরা ভয় পাই না। এই বলে সোনা টিয়া খিড়কি দোরের খিল খুলে ফেললো, পিছনের দরজার খিলটা খুলে ফেললো। তার মানে কি, এবার ওরা বেরিয়ে যাচ্ছে। তো কি করবে আম্মা? বাড়িতে আরেকটা লোকও নেই,
আম্মা তো বুড়ো হয়েছে নাকি, চশমা পরে আছে, চশমাটা খুলে পড়ে গেছে, নারকেল কুচোচ্ছে, সোনাটিয়া চলে গেছে দরজায় খুলে দিচ্ছে। এই সময় সোনাটিয়ার সঙ্গে দৌড়েও তো আম্মা পারবে না, বয়স্ক মানুষ। তারপর আরও সমস্যা আছে, দেখো পরে আসছি। বাড়িতে আরেকটা লোকও নেই, খালি ঠামু ঘর বন্ধ করে ঘুমোচ্ছে। এদের যে আসল ঠাকুমা, মানে এদের বাপির যে মা, তিনি ঘর বন্ধ করে ঘুমোচ্ছেন, ডাকলে বেদম চটে যাবে। বুড়ো মানুষ এমনিতেই ঘুম কম হয়, এইবার রাত্রিবেলায় ঘুম হয়তো কম হয়, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর এই গ্রীষ্মকালে আমরা তো অনেকেই ঘুমাই, আমি তো ঘুমাই, আমরা অনেকেই ঘুমাই। তো এইবারে কাঁচা ঘুম যদি ভাঙিয়ে দেয় তা রাগ তো হবে। বুড়ো মানুষ রাত্রিবেলায় ভালো করে ঘুম হয় না, দিনে একটু ঘুমোবো তারও কোনো উপায় নেই, চিৎকার চেঁচামেচি করে আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। ঠাম্মা শুনবেই না যে ঘটনাটা কী, আম্মাকে আগে ধমকাবে, আরে এত চিৎকার করে আমার ঘুমটা ভেঙে গেল। তাহলে আম্মা ঠাম্মাকে জাগাতে পারছে না। এদিকে বাপি আর মামুনি এরা পিকনিকে চলে গেছে, রান্না করে যে ঠাকুর সে গেছে দোকানে, আর চাকরদেরও কারোর টিকি দেখা নেই। মানে এটা তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, এই সময় তো কারো কোনো কাজকর্ম থাকে না, ফলে যে যার নিজের মতো আছে। এখন তো চাকরদেরও কাউকে দেখতে পাবো না। এইবার যেটা বলছিলাম, আম্মার যেটা সমস্যা, আম্মার পায়ে গুপো, উঠতে বসতে কষ্ট হয়, তাড়াতাড়ি চলতে গেলে হাঁটুতে খিল ধরে। বলো এবারে আম্মা কি করে ওদেরকে ধরবে? পায়ে গুপো, গুপো মানে কি? এখানে গুপো মানে কি বলছে আমি জানি না, কিন্তু গুপো মানে আমাদের অনেক সময় কি হয়, এই গোড়ালিতে না, গোড়ালির নিচেটায় ব্যথা হয়, ঠিক আছে? তো হাঁটতে গেলে এমনিতেই গোড়ালির নিচে একটু ব্যথা হয়, তারপর যদি কোনো কিছু একটু উঁচু কিছু পাথর জাতীয় কিছু যদি লেগে যায় তাহলে ওরে বাপরে ভীষণ ব্যথা হয়। আমাদের ভাষায় এইটাকে বলে গুপা বেদনা। ঘরে বাবাকে, কাকাকে, দাদুকে জিজ্ঞাসা করবে গুপা বেদনা কী জিনিস, তাহলে বুঝতে পারবে। এটাই হচ্ছে গুপো। আর উঠতে বসতে কষ্ট হয়। বয়স হলে পরে আমাদের যে হাড়ের সন্ধিগুলো আছে, মানে জয়েন্ট, ঠিক আছে, এইগুলোই কি হয়, হাড়ের ক্ষয় হওয়ার জন্যে বা এর মধ্যে একটা পদার্থ আছে, তৈলাক্ত পদার্থ থাকে আমাদের এই জয়েন্টগুলোয়। গাড়ির যেমন মোবিল তৈলাক্ত পদার্থ থাকে, তার জন্য এত সহজে আমরা এভাবে এগুলো ভাঁজ করতে পারি। কিন্তু বয়স হতে হতে এই তৈলাক্ত পদার্থটা আস্তে 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 কমে যায়, আর হাড়েরও ক্ষয় হয়। ফলে কি হয়, এই ভাঁজ করতে কষ্ট হয় বা ভাঁজ করা থেকে সোজা করতে কষ্ট হয়। তো সেই কারণে হাঁটুতে খিল ধরে যায়। তাহলে আম্মা এখন আর ওদের পিছনে দৌড়তে পারবে না। এবার আম্মা দৌড়তে পারছে না, কারণ এখনও পর্যন্ত যেটা জানলাম কি কি কারণ। এক নম্বর, আম্মা বসে বসে একটা কাজ করছে, এর থেকে বেশ খানিকটা দূরে সোনাটিয়া এগিয়ে গেছে, এবার দরজা খুলে দৌড়ে পালাবে, আম্মা ওগুলো বাগিয়ে রেখে যখন উঠবে তখন ওরা পগার পার। এক নম্বর, যদি এটা আম্মা সুস্থ থাকতো, কিন্তু আম্মার বয়স হয়েছে, ওর হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, গোড়ালিতে ব্যথা, ফলে একা আম্মার পক্ষে, মানে একা কেন, আম্মার পক্ষে দৌড়ানো সম্ভবই নয়। তাড়াতাড়ি চলতে গেলেই যার কষ্ট হয় সে দৌড়াবে কী করে? আর এমনই আম্মার কপাল খারাপ যে এই সময় আম্মা যে কাউকে জানাবে যে ওরা ওদিকে পালাচ্ছে ধরো, সেরকম ঘরে কোনো লোক নেই। তাই আম্মা ভাঙা গলায় সমানে চেঁচাতে লাগলো, ও সোনাটিয়া, যেও না বলছি, যেও না বলছি, কালিয়ার বনে আমার ঠাকুরদা হরিণ ধরতে ফাঁদ পেতেছিল, তাতে কি পড়েছিল মনে নেই? মানে ঠাম্মা, এই আম্মা আরেকটা আজগবি গল্প এদেরকে শুনিয়েছিল, ঠিক আছে? সেই গল্পটা মনে করিয়ে দিচ্ছে যে আমার ঠাকুরদা কালিয়ার বনে যখন হরিণ ধরার জন্য ফাঁদ পেতেছিল তখন কি পড়েছিল সেটা মনে আছে, মানে ভয়ঙ্কর কিছু একটা পড়েছিল নিশ্চয়ই। সেইটাই ওদেরকে মনে করিয়ে আম্মা ভয় পাইয়ে দিতে চাইছে যাতে ওরা না যায়। কিন্তু কে কার কথা শোনে?
সোনা টিয়া খিড়কি দিয়ে রাস্তায় বেরিয়ে, খিড়কির দরজা দিয়ে রাস্তায় বেরিয়ে তারপরে দেখো বাইরে থেকে ছিটকিনিটা টেনে আম্মার বেরোনোর পথ বন্ধ করেই এক ছুট। মানে আম্মা আর চেষ্টা করলেও বেরোতে পারবে না। কেন? এরা তো বাইরে থেকে খিড়কির দরজাটা লাগিয়ে দিয়েছে, তাহলে আম্মা আর বেরোতে পারবে না। দুই বোনে একেবারে এক ছুট উঠলো কোথায় গিয়ে? রাস্তায়। রাস্তায় রাস্তাটা কিন্তু বড্ড ফাঁকা, সরু গলির এ মাথা থেকে ও মাথা অবধি কেউ নেই। ভিডিও শেষে এই রাস্তারও ছবিটা দিয়ে দেবো, ঠিক আছে? রাস্তা কিন্তু বড্ড ফাঁকা, সরু গলির এ মাথা থেকে ও মাথা অবধি কেউ নেই, একটা জনপ্রাণী নেই। দুপুরের রোদে পায়ের কাছে নিজেদের ছায়াগুলোকে জড়ো করে এনে গাছপালা ঝিমঝিম করছে। এই লাইনটার মানে বলো দেখি। দুপুরের রোদে পায়ের কাছে নিজেদের ছায়াগুলোকে জড়ো করে এনে গাছপালা ঝিমঝিম করছে, এর মানেটা কি? উঠে সোজা বাইরে, একদম বাইরে ওই রোদটায়, আমার দিকে তাকিয়ে ওই রোদটায়, একদম বাইরে রোদটায়। আরও এগিয়ে 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 আরও এগিয়ে। আচ্ছা, এবার ওই দিকে তাকাও, ছায়াটা কোথায় পড়ছে? কত বড় পড়ছে? একটু ছোট নয়, অনেকটাই ছোট। আচ্ছা, সকালবেলায় ছায়াটা কত বড় থাকে? পশ্চিম দিকে তাকিয়ে দেখব অনেক বড়। একটু বিকাল হোক, ক্রমশ বিকাল হবে, ছায়াটা কী হবে? বড় হতে হতে যাবে। এখন ছায়াটা কোথায় আছে? একদম পায়ের কাছে চলে আসো। তার মানে এই সময়টা পাক্কা দুপুরবেলা, মানে সূর্য যখন মাথার উপরে, সূর্য যখন মাথার উপরে থাকে তখন ছায়াটা থাকে আমাদের পায়ে, সবচাইতে ছোট। আর এই দুপুরবেলাটায় একদম পাক্কা দুপুর যখন, তখন রৌদ্রের তেজটা সবচাইতে বেশি। তাহলে এখন গাছগুলোকে দেখে মনে হচ্ছে যে প্রচণ্ড রোদে তারা ঝিম মেরে দাঁড়িয়ে আছে। বসার তো উপায় নেই এদের, গাছ তো আর বসতে পারে না, তো সেই জন্য ঝিম মেরে দাঁড়িয়ে আছে আর তার ছায়াটাকে নিজের পায়ের কাছে এনে রেখেছে। সোনা দেখলো টিয়া যেন পিছিয়ে পড়ছে। হ্যাঁ, একটু তো পিছিয়ে পড়বেই, কারণ সোনা তো বড়, টিয়া ছোট। টিয়ার পদক্ষেপগুলো সোনার মতো এত বড় বড় পদক্ষেপ তো হবে না, তাহলে একটু পিছিয়ে পড়ছে। পিছিয়ে পড়ার আরেকটা কারণ হতে পারে, দেখবে তোমরা যখন দৌড়াও, আমাদের যখন স্পোর্টস হয়, অনেকেই দেখি দৌড়তে দৌড়তে একবার করে পিছন দিকে দেখে নিচ্ছি যে আশেপাশে কেউ আমাকে টপকাচ্ছে কিনা। যখনই তুমি পিছন দিকে তাকাবে তখনই তোমার স্পিডটা কমবে। টিয়া সম্ভবত একবার করে ঘুরে ঘুরে ঘরটার দিকে তাকাচ্ছে। কেন সম্ভবত এটা বললাম, তার কারণ দেখো, সোনা তারপরে বলছে চুপ, পেছন দিকে তাকাতে হয় না, টিয়াকে বলছে। তার মানে নিশ্চয়ই টিয়া পিছন দিকে তাকাচ্ছিল, তার জন্যেই ওর গতিবেগটা কমে যাচ্ছিল। টিয়ার হাত ধরে সোনা লম্বা লম্বা পা ফেলতে লাগলো। বোনের হাতটা ধরলো, ও তো পিছিয়ে যাচ্ছে, ওর হাতটা ধরে সোনা লম্বা লম্বা পা ফেলে এগোতে লাগলো। এখন টিয়া বলছে কেন পিছনে দেখতে হয় না? তাহলে কেন পিছনে দেখতে হয় না এটা তো সোনাও জানে না। যাতে টিয়া তাড়াতাড়ি এগিয়ে আসে এই জন্যই বলেছিল। এবার টিয়া তো প্রশ্ন করছে যে কেন পিছন দিকে দেখতে হয় না, তাহলে তো তার একটা সন্তোষজনক উত্তর দিতে হবে। তো সোনা একটু আটকে গেল, বলল তাহলে, তারপরে হঠাৎ ওর মাথায় এসে গেল একটা আইডিয়া, তাহলে প্যাঁপে পুতুল পায় না, প্যাঁপে পুতুল, হ্যাঁ
মানে যে পুতুলগুলো দেখতে সুন্দর এবং তাদের পেটটা টিপলে প্যাঁ প্যাঁ করে যে আওয়াজ হয়, এইটা টিয়ার খুব প্রিয়। এই জন্যেই সোনা কী করলো, ওই উত্তরটা দিল, ওর মাথায় এসে গেল যে পিছন দিকে তাকালে তাহলে প্যাঁপে পুতুল পায় না। যেই না প্যাঁপে পুতুল না পাওয়ার কথা হলো, টিয়া ভ্যাঁ করে কেঁদে দিল। ঠিক আছে, টিয়া তো খুব ছোট্ট মেয়ে, তো পুতুল পাবো না, কেঁদে দিল। এ বাবা, কাঁদলে হয় নাকি? কিন্তু কাঁদছে কেন? পিসির খোকার নতুন প্যাঁপে পুতুল এসেছে, আমাদের নেই। কাঁদতে লাগলো। সঙ্গে সঙ্গে সোনা বড় দিদি, সঙ্গে সঙ্গে সোনা এসে তার চোখ মুছিয়ে গালে চুমু খেয়ে বলল, না বোনু কাঁদে না, আমরা না কালিয়ার বনে আমরা দুটো প্যাঁপে পুতুল কিনবো, কেমন? ছোটো ছেলেকে ভোলায় কেমন করে? সেইভাবেই সোনাটিয়াকে ভোলালো, বলে একদম কেঁদো না, কালিয়ার বনে আমরা দুটো প্যাঁপে পুতুল কিনবো। গলির পর ওরা তো হাঁটছে, গলির পর বড় রাস্তা, তারপর গির্জে, তারপর গোরস্থান মানে কবরস্থান, যেখানে খ্রিস্টান বা মুসলমানদের মরে যাওয়ার পর কবর দেয়া হয়। আমাদের যেমন শ্মশান, কি শ্মশানের পাশ দিয়ে গেলে আমাদের ভয় লাগে না রাত্রিবেলায়? ঠিক গোরস্থান বা কবরস্থানের পাশ দিয়ে গেলে এরকমই ভয় লাগবে। শ্মশানে যদি ভূত থাকতে পারে, গোরস্থানে তো থাকবেই। তো তাহলে গোরস্থানেরও ভয়ের জায়গা। তারপর শুনশুনির মাঠ। শুনশুনি কথাটার মানে, এই শব্দটা শুনে আমাদের কি মনে হচ্ছে? চারিদিক যেন শুনশান ফাঁকা। এই মাঠে আগে ডাকাত পড়তো, সেখানে ডাকাত পড়তো। তারপরই দূর থেকে দেখা যাচ্ছে ঘন নীল কালিয়ার বন। গোরস্থানের পাশ দিয়ে হনহনিয়ে যেতে হয়, একদম দাঁড়ানো চলে না। তোতার আয়া বলেছে বিশুদাকে কারা নাকি সুরে ডেকেছিল, সে ফিরেও তাকায়নি বলে বড় বাঁচা বেঁচেছিল। যদি তাকাতো তাহলেই ওর ঘাটটি মোটকে দিত। এই কে যেন নাকি সুরে ডেকেছিল, হ্যাঁ বিশু কোথায় যাচ্ছে? এই নাকি সুরে কারা ডাকে? ভূতেরা। তার মানে ভূতে ডেকেছিল। আর ভূতে যদি ডাকে, তুমি যদি তাকাও, তাহলেই তোমাকে কিন্তু ভূত একদম ঘাট মোটকে খেয়ে নেবে, তাকানো চলবে না। অতএব গোরস্থান দিয়ে যখন যাবে, হন করে হেঁটে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তবে তার আগে বলে রাখি, এই ভূতে ডেকেছিল কাউকে, কেউ বলতে পারবে না আমাকে ডেকেছিল। সবাই শুনেছে যে ওকে ডেকেছিল, তার কাছে গল্প শুনেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যে আমাকে ডেকেছিল বা আমি ভূত দেখেছি। ঠিক আছে, তার মানে এই যে ভূতের ধারণা, এটাও একটা আজগুবি ধারণা। ঠিক আছে, এই পর্যন্তই। ভিডিওর শুরুতেই তোমাদেরকে যেমন বলেছিলাম যে ছবিগুলো দেখাবো, এখানে দেখো ঠাম্মা নারকেল কুচো করছেন, আর সোনা এবং টিয়া তার পাশে বসে আছে। তো এরপরে দেখো আম্মা বারণ করছে যে যাবে না। এই দেখো কালিয়ার জঙ্গল, এই কালিয়ার জঙ্গলে কাঠঠোকরা পাখি, লাল নীল বেগুনি সব প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। আবার দেখো এখানটায় ওই ছবিটায় সোনাটিয়া দৌড়ে পালাচ্ছে, আর আম্মা তাদেরকে যেতে না করছেন, লক করে দিয়েছে। ভিতর থেকে লক করে দিয়েছে। হ্যাঁ, যে দেখো আমরা এবার দৌড়ে পালাচ্ছি, কেমন লাগে দেখো। এইবার এরা দুজন দৌড়চ্ছে রাস্তা দিয়ে, সেই শুনশান রাস্তা। আর এই যে রাস্তায় দৌড়তে দৌড়তে এরা যাচ্ছে, চারিদিকে জনপ্রাণী নেই, শুধু একটি লোক সাইকেলে যাচ্ছে, একটি ভদ্রমহিলা বারান্দায় বসে আছে। এই যে যখন একে বলল, টিয়াকে বলল যে প্যাঁ পুতুল পাওয়া যাবে না পিছন দিকে তাকালে, তখন টিয়া ভ্যাঁ করে কেঁদে ফেলল, তাই তো। এবারে সোনা তার চোখের
জল মুছিয়ে দিচ্ছে। এই দেখো, এই হচ্ছে গোরস্থান। এই গোরস্থানের পাশ দিয়ে যখন যাবে হন হন করে হেঁটে যেতে হয়, পিছন দিকে তাকাতে নেই, ভূতেরা নাকি ডাকে। ঠিক আছে।